সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অভিনেতা আলী জাকের মারা গেছেন। রাজধানীর হাসপাতালে ক্যান্সারে চিকিৎসাধীন ছিলেন তিনি। জানুয়ারিতে আসছে মেট্রো রেলের ৫ সেট ট্রেন। ৫টি স্টেশনে পরীক্ষামূলকভাবে চলবে এসব যান। ডিসেম্বরে দেশে শৈত্যপ্রবাহের সম্ভাবনা। আগামী সপ্তাহে তাপমাত্রা কমে বাড়বে শীত, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষম রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্প। পলি জমে ভাসানচর ১ দশকেই সন্দ্বীপের সাথে যুক্ত হতে পারে। এবং বুয়েনোস আইরেসে পিতামাতার কবরের পাশে সমাহিত হলেন ফুটবল কিংবদন্তি ডিয়াগো মারাদোনা। কোটি ভক্তের শ্রদ্ধা, শোক। স্বাগত সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। সাথে আছি শাফাতুল ফরিদ। আমি আতিফা আঞ্জুমান। শিরোনামগুলো শুনছিলেন এতক্ষণ, চলে যাচ্ছি পুরো খবরে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রবীণ অভিনেতা নাট্যজন আলী জাকের মারা গেছেন। ভোর ৬টা ৪০ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। গত ৪ বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন আলী জাকের। এছাড়া বার্ধক্যজনিত নানা রোগেও ভুগছিলেন। কোভিড পজিটিভ ছিলেন বলেও জানিয়েছেন চিকিৎসক। ১৯৪৪ সালের ৬ নভেম্বর চট্টগ্রামের রতনপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন আলী জাকের। গত ৬ নভেম্বর নিজ বাসায় ঘরোয়া আয়োজনে ৭৬তম জন্মদিন পালন করেন এ অভিনেতা। শিল্পকলায় অবদানের জন্য ১৯৯৯ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান ২১ পদক পান আলী জাকের। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার, মনির চৌধুরী পদক সহ পেয়েছেন অসংখ্য পুরস্কার। তুমি একটি মেয়েকে ভালোবাসো, প্রবলভাবে ভালোবাসো, তুমি এখন হাই তুলবে, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই মা। এই পৃথিবী বড়ই। মেট্রো রেলে যাত্রী পরিবহনে জানুয়ারিতেই আসছে ৫ সেট ট্রেন। জাপানে এরই মধ্যে নির্মাণ শেষ হয়েছে ২টির, আরও ৩টির কাজ শেষ হবে ডিসেম্বরে। আপাতত ৫টি স্টেশনে পরীক্ষামূলকভাবে চলবে ট্রেনগুলো। আগামী বছরে উত্তরা মতিঝিল অংশে চলাচল শুরু করতে আশাবাদী কর্তৃপক্ষ। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রায় সবখানেই চোখে পড়বে মেট্রো রেলের নির্মাণ কাজ। মূল সড়ক ধরেই এগিয়ে চলছে মিরপুর মতিঝিল অংশ। সারি সারি পিয়ারের উপর একে একে বসছে ভায়াডাক্ট। এরই মধ্যে আগারগাঁও অংশে ১১ কিলোমিটার ভায়াডাক্টের কাজ শেষ। মতিঝিল অংশেও এখন কর্মব্যস্ততা। এর সঙ্গে পাল্লা দিয়ে এগুচ্ছে রেল লাইন বসানো। দৃশ্যমান হয়েছে ৫ কিলোমিটার। আগারগাঁওয়ের ৯ স্টেশনের সবগুলোর প্রথম ধাপের কাজ শেষ। বাকি ২ ধাপ সম্পূর্ণ হবে জুনের মধ্যে। আর পুরো তৈরি ৩ স্টেশন। মতিঝিল অংশ শুরু হয়েছে ৩টি স্টেশন নির্মাণের কাজ। মেট্রো ট্রেনের যে অগ্রগতি, এটা যদি বলি, ইতিমধ্যে ২টা মেট্রো ট্রেনের নির্মাণ পরিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং আরো ৩টা মেট্রো ট্রেন ডিসেম্বর মাসের ভিতরে সম্পন্ন হবে। অর্থাৎ ডিসেম্বর ২০২০ মাসের ভিতরে আমাদের ৫টি মেট্রো ট্রেনের নির্মাণ কাজ সম্পন্ন হয়ে যাবে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০.১ কিলোমিটার দৈর্ঘ্যের এ প্রকল্পের সার্বিক অগ্রগতি ৫৩ ভাগ। উত্তরা থেকে আগারগাঁও অংশের অগ্রগতি ৭৭ ভাগ এবং আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজ শেষ হয়েছে ৪৬ ভাগ। সংশোধিত পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছিলেন। আমরা সেই পরিকল্পনার লক্ষ্যমাত্রা অর্জনে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং আমরা বিশ্বাস করি যে এখন যে অবস্থাতে কাজটা চলছে আমরা সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো। নির্ধারিত সময়ের আগেই প্রকল্প শেষ হওয়ায় ব্যয় বাড়ছে না, উল্টো সাশ্রয়ী টাকা। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১.১৬ কিলোমিটার বর্ধিত অংশে ব্যয় করা হবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উদ্বোধন করতে দিনরাত ২৪ ঘন্টা চলছে মেট্রো রেলের কাজ। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় রাখা হয়েছে ব্যবস্থা। কর্তৃপক্ষ বলছে নির্মাণকারীর ভোগান্তি শেষে মেট্রো রেলে উঠতে নগরবাসীকে অপেক্ষা করতে হবে ১ বছরের কিছুটা বেশি সময়। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের সব নাগরিক পর্যায়ক্রমে করোনার টিকা পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বৃহস্পতিবার সকালে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের সার্জারি বিভাগ ও অপারেশন থিয়েটার কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানান তিনি। মন্ত্রী বলেন, প্রথমে স্বাস্থ্যকর্মীরা অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন পাবে, পরে পর্যায়ক্রমে সবাই পাবে। জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশে ভ্যাকসিন আসতে পারে। অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার টিকার ৩ কোটি ডোজ কিনতে চুক্তি হয়েছে। এছাড়া গ্যাভির মাধ্যমেও
6,80,00,000 ডোজ টিকা পাওয়া যাবে। টিকা আসা শুরু হলে মাসে 50 লাখ ডোজ করে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। সুযোগ্য অবদান এবং আপনাদের সেই মুক্তিযোদ্ধাদের স্মরণ করি, আমি স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু। প্রথম পর্যায়ে আমরা 3 কোটি ডোজ ভ্যাকসিন বাংলাদেশে আনব এবং প্রত্যেক মাসে 50 লক্ষ লোককে আমরা দিতে পারব প্রতি মাসে, এবং এই 1.5 কোটি ডোজ 3 কোটি ডোজ 1.5 কোটি লোককে দেওয়া যেতে পারবে। দেশে করোনায় আরও 37 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 25 এবং নারী 12 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 6,524 জনের। 118টি ল্যাবে 24 ঘন্টায় 17,052 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 2,292 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 13.44%। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,56,438 জনে। সুস্থ হয়েছেন আরও 2,274 জন। এ নিয়ে মোট সুস্থ 3,71,453 জন। করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে মাস্কের ব্যবহার নিশ্চিতে অভিযান চলছে জোরে সোরে। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে র্যাব, জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের 21টি ভ্রাম্যমাণ আদালত। মাস্ক ব্যবহার না করায় 100 থেকে 300 টাকা পর্যন্ত জরিমানা করা হয়। রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডি, রাস্তা থেকে পার্ক সবখানেই মাস্ক পরতে অনীহা নগরবাসীর। অথচ গত 2 সপ্তাহ ধরেই করোনার রোগীর হিসাবটা বাড়াচ্ছে সংখ্যা। তারপরও সচেতনতার অভাব। আসলে নামায় চলাটা ভুল হয়েছে। এই 1 মিনিটের জন্য নামাইছিলাম, ক্ষণিকের জন্য। মাস্ক ব্যবহার করতেছি। প্রায় তো আমরা জাতি অভ্যস্ত না, যার কারণেই ওই কিছুক্ষণ দেই আবার কিছুক্ষণ দেই না। করোনা সংক্রমণ রোধে সিটি কর্পোরেশন থেকে নানা কার্যক্রম হাতে নিলেও তাতে কাঙ্ক্ষিত ফল মিলছে না। অনেকেই মাস্ক পরিধান করেন না, তো আমরা ঢাকা সিটি কর্পোরেশন থেকে 15 নম্বর ওয়ার্ডের থেকে উদ্যোগ নিয়েছি যে আমরা যে সকল ব্যক্তি মাস্ক পরবে না তাদেরকে মাস্ক আমরা পরিয়ে দেওয়ার জন্য মাঠে কাজ করছি। নগরবাসীকে সচেতন করতে এবার জেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে র্যাব ও সিটি কর্পোরেশন। এ সময় নিম্নবিত্তদের বিনামূল্যে মাস্ক দেওয়া হলেও ছাড় পাননি সচ্ছল ব্যক্তিরা। জরিমানা গুনতে হয় 100 থেকে 300 টাকা। তবে মাস্ক না পরার উদ্ভট সব যুক্তি দেখিয়েছেন কেউ কেউ। মেরাদিয়া বাজারে ওখানে ছাগল ভিডিও করতেছিলাম, হাতে মাস্কটা ছিল, মাস্কটা আমি তখন হাতে নিয়েছি, আর ছাগলে এই মাস্কটারে খেয়ে ফেলছে। তার যে অভিষেক, এর পরও কিন্তু আসলে যে মাস্ক ব্যবহার করতে হবে, মাস্ক ব্যবহার যে বাধ্যতামূলক, এই বিষয়টা কিন্তু আসলে কোনো ক্রমেই যেন সাধারণ মানুষের মাথায় ঢুকছে না। তারপরও আরেকটা বিষয় যে হয়তো বা কিছু লোক মাস্ক ব্যবহার করছে, কিন্তু মহানগরীর বাইরে যদি আমরা একটু উপজেলা পর্যায়ে যাই বা গ্রাম পর্যায়ে যাই, তাহলে কিন্তু সেটা মাস্ক মানুষ ব্যবহার করছে না বললেই চলে। তবে এই বিষয়ে যাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু অভিযান যেমন অব্যাহত রয়েছে, তেমন একটি অভিযান যাতে আরো জোরদার করা হয়, আরো কঠোর ভাবে করা হয় এবং মাস্ক ব্যবহার যাতে বাধ্যতামূলক করা হয়, সেই জন্য কিন্তু প্রশাসন নজরদারি রয়েছে। আমি কথা বলেছিলাম খুলনা জেলা প্রশাসনের সাথে, তারা যেটা বলছেন যে মাস্ক ব্যবহারের জন্য যেমন সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে, বিভিন্ন প্রচারণা চালানো হচ্ছে, অভিযান চালানো হচ্ছে। মাস্ক ব্যবহারের প্রতি যে আসলে যে একটা আগ্রহের সৃষ্টি হচ্ছে না, এবং যাতে আগ্রহ সৃষ্টি হয়, যাতে মাস্ক ব্যবহার যাতে বাধ্যতামূলক করা হয়, সেজন্য কিন্তু প্রশাসন আরো বেশি নজরদারি করবে বলেই আমাদের কিছু জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আর একটা বিষয় যে খুলনাতে যে মাস্ক ব্যবহারের যে বিষয়টা, যে বিভিন্ন সময় যে মাস্ক বিভিন্ন সময় আমরা দেখেছি যে যারা অসচেতন মানুষ বা নিম্ন শ্রেণীর মানুষ, তারা যেমন মাস্ক ব্যবহার করছে না, তেমনই সচেতন মানুষের মধ্যেও কিন্তু মাস্ক ব্যবহারের এক ধরনের অনীহার সৃষ্টি হয়েছে। খুলনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী HM শামীমুজ্জামান। কোন দল ও কি পরিচয় তা না দেখে ধর্ষক, নারী নির্যাতনকারী, কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিসিএস আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রশাসনের নবীন কর্মকর্তাদের এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কর্মক্ষেত্রে কাউকে অবহেলা না করে মানুষকে সম্মানের সঙ্গে সেবা দেওয়ারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ৩টি ব্যাচের আইন ও প্রশাসন কোর্সের সনদ বিতরণী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ মাস প্রশিক্ষণ নেয়া ১১৬ নবীন ক্যাডারের মধ্যে শীর্ষ ৩ জনকে প্রধানমন্ত্রীর পক্ষে রেক্টরস অ্যাওয়ার্ড তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষকে ভালোবেসে তাদের জন্য কাজ করবেন, এই মনোভাব নিয়েই আপনারা আপনাদের কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করে সাফল্য অর্জন করুন। অপরাধী যে দলেরই হোক তাদের আইনের আওতায় এনে ন্যায় বিচার নিশ্চিত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্ষণ, তারপরে নারী নির্যাতন, কিশোর গ্যাং সৃষ্টি হলো, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, এর বিরুদ্ধে আপনাদের যথাযথ ব্যবস্থা নিতে হবে। সেখানে কারো মুখ চেয়ে না, যারাই অপরাধীকে অপরাধী হিসেবেই দেখবেন। সরকার প্রধান জানান, দেশ ডিজিটাল হওয়ায় করোনা পরিস্থিতিতেও দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত আছে। বিশ্ব অনেক ধনী দেশ, উন্নত দেশ, যেখানে তারা প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে আসলে মাইনাসে চলে গেছে, আমরা সেখানে 5.4% অর্জন করতে সক্ষম হয়েছি। যেটুকু ধরে রাখাটাও অত্যন্ত কঠিন একটা কাজ ছিল। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলার প্রস্তুতি হিসেবে সরকারি কর্মকর্তা সহ সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদেরকে খুব সাবধানে চলতে হবে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অভিনন্দন জানাচ্ছি। ধর্মের দোহাই দিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করা ঠেকানো যাবে না, প্রয়োজনে রাজপথে থেকে দাঁত ভাঙা জবাব দেয়া হবে, এমন হুঁশিয়ারি দিয়েছে ছাত্রলীগ। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা দেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, ধর্মকে পুঁজি করে যারা দেশের ঐতিহ্য সার্বভৌমত্ব নিয়ে টালবাহানা করছে তারা ইসলামের শত্রু। বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিস্থাপনে বাধা দিলে রাজপথে থেকেই তা মোকাবেলা করবে ছাত্রলীগ। বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে কিংবদন্তিদের ভাস্কর্য স্থাপনের নজির আছে দাবি করে ছাত্রলীগ নেতারা বলেন, উগ্র মৌলবাদীরাই বিএনপি জামায়াতের সঙ্গে জোট করে ভাস্কর্যের বিরোধিতা করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। ঋতুর হিসাবে দেশে শীতকাল আসতে এখনও 1 মাসের বেশি সময় বাকি, অথচ হেমন্তের মাঝামাঝিতেই প্রকৃতিতে শীতের আগমন। প্রতি বছরের মতো এবারের শীতের বাতাসও হিমালয়ের কোল ঘেঁষে উত্তরাঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ডিসেম্বরের আগে শৈত্যপ্রবাহ আসছে না, তবে আগামী সপ্তাহ থেকেই দিন ও রাতের তাপমাত্রা কমে বাড়বে শীত। গ্রীষ্মের তীব্রতা নেই, বর্ষার তুমুলতা উধাও। ভোর ফুটে ওঠে মৃদু কুয়াশার চাদর জড়িয়ে, মখমল নরম ঘাসের ডগায় শিশির ভিজে থাকে সামান্য সময়ের জন্য। সারা রাতে সিক্ত মিষ্টি বনফুল ভোরের আভায় মুচকি হাসে, আর মোড়া ভাঙে ফেঙে বাবুই ঘুঘু শালিকের দল। অগ্রহায়ণ এসেছে শীতের আগমন বার্তা নিয়ে। দীর্ঘ গরমের পর আরামদায়ক শীতল হাওয়া মন প্রাণকে স্বস্তি দেয়। আষাঢ় শ্রাবণ মাসের থেকে দিন 2 ঘন্টার সময় তো কম, তারপর তো শীতের মাত্রা বেশি। মনে করো সন্ধ্যার পর দিয়ে ওই রাত 10টা-11টা হইলে একটু ভালো শীত পড়ে। এখনো বলা যাচ্ছে না, এটা কয়েকদিন পরে বলা যাবে। সামনে পুষ মাস শুরু হয়ে গেছে, পুষ মাসে বলা যাবে শীত কদ্দুর আসে না আসে। অগ্রহায়ণ মানে মাঠ জুড়ে পাকা ধানের ঘ্রাণ, বাড়ির আঙিনায় নতুন ধান ভরে ওঠে। এবছর বন্যা দীর্ঘ হলেও ফসলের ফলন ভালো হয়েছে, তাই এবার নবান্নে হাসি ছড়িয়েছে কৃষকের মুখে। ধান মোটামুটি ভালো হয়েছে, ওয়াশোয়া গেছে নষ্ট ফিডা হালাইছে, পাপা ফিডা, চিত্ত ফিডা, ইয়ার ঘরে এটা দাও আরো অনেক রকমের ফিডা হয়। খেজুরের ফিডা খাওয়ান যায়, গরুর মাংস দা খাওয়ান যায়।
আবহাওয়া অধিদপ্তর বলছে বর্ষা হুড়মুড় করে এলেও শীত আসে পর্যায়ক্রমে, কদিন ঠান্ডা কদিন গরম। নরম গরম এই ছন্দে ডিসেম্বরে শীতের পাকাপাকি আগমন ঘটে। বাংলাদেশে শীতের উৎস হিমালয় থেকে আসা উত্তরের হিমেল হাওয়া, যা প্রবেশ করে পঞ্চগড় দিয়ে। দেশের ওপর এখন উত্তর পশ্চিমা বায়ু বিরাজ করছে। এ কারণে উত্তরাঞ্চলে শীতের প্রভাব বেশি, তবে ডিসেম্বরের আগে শৈত্যপ্রবাহ আসছে না। সাধারণত তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে আসলেই আমরা মানুষের মধ্যে স্ট্রং ফিলিংস দেখতে পাই এবং তখন তাকে কিন্তু শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়। বিচ্ছিন্নভাবে 2-1 স্থানে তাপমাত্রা কমে আসলেও সেটা শৈত্যপ্রবাহ পরিস্থিতি হওয়ার সম্ভাবনা কম। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী কয়েকদিনে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা কয়েক ডিগ্রি কমবে, তাই শীত আরও বেশি অনুভূত হবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর খাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। জলাবদ্ধতা কাটাতে পানি নিষ্কাশনের দায়িত্ব ওয়াসার কাছ থেকে সরিয়ে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক সভা শেষে একথা জানান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। দায়িত্ব পেয়ে ঢাকাবাসীকে দুর্ভোগ মুক্তির প্রতিশ্রুতি দিয়েছেন 2 মেয়র। অল্প বৃষ্টিতেই পানি নিচে তলিয়ে যায় রাজধানীর রাজপথ থেকে অলিগলি। বর্ষায় এই দুর্ভোগ নগরবাসীর দৈনন্দিন রুটিন। এই সংকটে ওয়াসার ব্যর্থতার প্রসঙ্গ বারবারই এসেছে আলোচনায়। অবশেষে এ নিয়ে সভায় বসে স্থানীয় সরকার বিভাগ। পরে সব পক্ষের সঙ্গে আলোচনায় জলাবদ্ধতা নিরসনে ঢাকার সব খাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনকে। আমি ব্যক্তিগতভাবে এই কাজটা ওয়াসায় করুক, আমি মনে করি এটা আমার কাছে এটাকে আমি খুব রিকমেন্ড করি না। ড্রেনেজ ব্যবস্থাপনা আসলে আমাদের সিটি কর্পোরেশনগুলো চাচ্ছেন যে ওনারা করবেন, তো এবং ওনারা ভালো করতে পারবেন। তো আমি মনে করি যে ওয়াসার থেকে ওনারা ভালো করতে পারারই কথা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন 2 মেয়র। খাল পুনরুদ্ধার সহ এর নাব্যতা নিশ্চিত করে দুপারে সাইকেল লেন, ওয়াকওয়ে ও সবুজ বেষ্টনী করার পরিকল্পনার কথা জানান তারা। 2 জন নেতা নির্বাচিত করেছে, সেই ম্যান্ডেটের কারণে আমরা এই সাহস করেছি যে ঢাকাবাসীকে এই সমস্যা থেকে আমরা সমাধান দিব। যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতাকে নিরসন করার জন্য আজকে মাননীয় মন্ত্রীর নেতৃত্বে আমরা যে মিটিং করলাম সিটির 2 মেয়র, আমরা একমত পোষণ করেছি। এর প্রতিক্রিয়ায় ওয়াসার এমডি বলেন, এই দায়িত্ব থেকে অব্যাহতি কোনো ব্যর্থতা নয়। প্রশ্নই আসে না। যেই কাজ আমাদের না, সেই কাজটা আমরা করেছি। ধন্যবাদ দেন যে আমরা করেছি এটা, কারণ কাজটা ঢাকা ওয়াসার ছিল না। সভায় এই কাজে সিটি কর্পোরেশনের সক্ষমতা যাচাইয়ে মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠন করা হয়েছে 8 সদস্যের টেকনিক্যাল কমিটি। তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে 1 মাসের মধ্যে। এরপরই হস্তান্তর প্রক্রিয়া যাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শীতপ্রধান অঞ্চল থেকে দলে দলে আসছে নানা প্রজাতির পাখি। এসব অতিথি পাখির কলতানে মুখরিত গাজীপুরের বিভিন্ন এলাকা। জলাশয়গুলোকে পাখির অভয়াশ্রম হিসেবে গড়ে তুলতে রয়েছে প্রশাসনিক নানা কার্যক্রম। শীতের আমেজ শুরুর সঙ্গে সঙ্গে গাজীপুরে আসছে অতিথি পাখির দল। পাতিসরালি, নীলকণ্ঠ, গার্গিনী, ছোট জিরিয়া সহ নানা প্রজাতির পাখির আনাগোনা এখন বিল ঝিল লেকে। হাজারো পাখির কলকাকলি আর দল বেঁধে উড়ে বেড়ানোর দৃশ্য দেখতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। ঠান্ডা আবহাওয়া থাকে, পাখিগুলো আসে, কুয়াশা আবহাওয়া থাকে, তখন খুব ভালো লাগে দেখতে। এখানে অনেক হাঁস, এগুলো দেখার জন্য আসছি বাচ্চা নিয়ে আমি এখানে। সরকারের একটা উদ্যোগ নিলে ভালো হয়, যাতে পাখিটা থাকতে পারে 12 মাসেই। পরিযায়ী এসব পাখির চলাচল নির্বিঘ্ন করতে অভয়ারণ্য গড়ে তোলার উদ্যোগের কথা জানিয়েছে প্রশাসন। অতিথি পাখি যেগুলো আমাদের শীতে আসে, এগুলো আমাদের পরিবেশের জন্য এবং আমাদের ইকোসিস্টেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো বিল, ঝিল, নদী, নালা সহ যেখানে অবস্থান করে, সেখানে এদের অবস্থান যেন নির্বিঘ্ন হয় এবং এদের চলাচলে এবং এদের অবস্থানে কেউ যেন বাধা সৃষ্টি না করে, সেজন্য বন্যপ্রাণী সংরক্ষণ আইন বাস্তবায়নের প্রতি আমরা সবসময় জোর দিয়ে যাচ্ছি। পাখিদের উপযোগী পরিবেশ এবং খাবারের ব্যবস্থা করতে সরকারের পাশাপাশি স্থানীয়দেরও সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন জেলা প্রশাসক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আপনারা আছেন 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সাথে। সংবাদে আরো যা থাকছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুনে পুড়েছে ৩৪ ঘর। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, ধারণা ফায়ার সার্ভিসের। এবং বিশ্বে একদিনে করোনায় আরও 10,800 জনের প্রাণহানি, নতুন করে শনাক্ত 5,30,000। যে কোনো শক্তিশালী প্রাকৃতিক দুর্যোগ ও জলোচ্ছ্বাস মোকাবিলায় সক্ষম নোয়াখালীর ভাসান চর। পলি জমির কারণে 8 থেকে 10 বছরের মধ্যে এই চর সন্দ্বীপের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞরা। আশ্রয়ন প্রকল্পের পরিচালক বলছেন, অবকাঠামো রক্ষায় আন্তর্জাতিক মান নিশ্চিত করেই সব ধরনের সুরক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। জোয়ার আর জলোচ্ছ্বাস থেকে এই ভাসান চরকে রক্ষা করার জন্য ইতোমধ্যেই চারপাশ ঘিরে 9 ফিট উচ্চতার বাঁধ তৈরি করা হয়েছে। কিন্তু তারপরও এই প্রকল্প আরও সুরক্ষিত করতে এর উচ্চতা বাড়িয়ে 19 ফিট করা হচ্ছে এবং এই কাজ শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী, যার কাজ শেষ হবে আগামী বছর নাগাদ। বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা ভাসান চরের আয়তন 13,000 একর। নৌবাহিনীর তত্ত্বাবধানে 1,702 একর জমির উপর তৈরি করা হয়েছে রোহিঙ্গাদের আশ্রয়ণ প্রকল্প। উপকূলীয় এলাকা বলে রাখা হয়েছে দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত ব্যবস্থা। ভাঙন রোধে প্রায় 3 কিলোমিটার জুড়ে নেওয়া হয়েছে তীর রক্ষার উদ্যোগ। চরের যে পাশে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে সেখানেই দেওয়া হয়েছে শোর প্রোটেকশন। এর 500 মিটার ভেতরে বেড়ি বাঁধ। পাশাপাশি এই এলাকা রক্ষায় আছে 13 কিলোমিটারের দীর্ঘ বাঁধ। প্রকল্প পরিচালক বলছেন, 171 বছরের ঘূর্ণিঝড়ের পটভূমি পর্যালোচনা করেই এখানকার অবকাঠামো তৈরি করা হয়েছে। শেল্টার যেগুলি দেখতে পাচ্ছেন পিছনে, এই শেল্টারগুলির উচ্চতা গ্রাউন্ড ফ্লোর থেকে 14 ফিট। তো আমাদের যে কোনো ধরনের সাইক্লোনিক স্টর্ম হলে আমাদের এখানে অবস্থানকারী সবাই কিন্তু শেল্টারে আমরা নিয়ে যাই, এবং গতবার ফোনের সময় আমাদের অনেক ফিশারম্যান এই শেল্টারে নিয়ে গেছে, এবং এই শেল্টারগুলি ওয়েল প্রোটেক্টেড ইউএন স্ট্যান্ডার্ডে। মাটি থেকে 4 ফুট উঁচুতে তৈরি হয়েছে বাসস্থান। প্রাকৃতিক দুর্যোগে ব্যবহারের জন্য গুচ্ছ গ্রামে রয়েছে 120টি 5তলা সাইক্লোন সেন্টার। ঘন্টায় 280 কিলোমিটার পর্যন্ত বাতাসেও এসব স্থাপনা রয়েছে টিকে থাকা সক্ষমতা। ভাসানচরের সাথে যেই সন্দ্বীপের যে চ্যানেলটা, এটা প্রায় 4 নটিক্যাল মাইল আছে, এবং এটা কিন্তু খুবই অল্প পানি আছে এখানে। এখন এই চর যে হারে বাড়তেছে, এটা অদূর ভবিষ্যতে 8-10 বছর, হয়তো 15 বছরের মধ্যে এটা সন্দ্বীপের সাথে মিশে যেতে পারে, যে হারে এখানে পলিমাটি জমতেছে। এছাড়া বৃষ্টির পানি ধরে রাখতে প্রকল্প ঘিরে রয়েছে কৃত্রিম খাল। ঘূর্ণিঝড় মোকাবেলায় সবুজ বনাঞ্চলের বেষ্টনী। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ভাসানচর, নোয়াখালী। দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি জানিয়েছিলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রবীণ অভিনেতা আলী যাকের মারা গেছেন। আজকে সকাল 6:40 রাজধানীর ইউনাইটেড হসপিটালে মৃত্যুবরণ করেন তিনি। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে এবার সেখান থেকে যুক্ত হবেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, এখানকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাবেন। আলী যাকেরকে দেখার জন্য সাংস্কৃতিক অঙ্গনের কোনো ব্যক্তিত্ব এসেছেন কিনা, এবং সার্বিক পরিস্থিতি কি সেখানকার? দেখুন, প্রবীণ এই নাট্য ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তিনি কিন্তু প্রায় 4 বছর ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন, এবং গত কয়েক মাস ধরে কিন্তু তার অবস্থার বেশ অবনতি হয়েছিল। আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে এখানে এই হাসপাতালে কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে বেশ কজন তার সঙ্গে যারা কাজ করতেন নাটক অঙ্গনে থেকে শুরু করে সাংস্কৃতিক অঙ্গনে, তারা অনেকেই কিন্তু ইতিমধ্যেই এখানে এসেছে। তার মধ্যে আমরা দেখেছি আসাদুজ্জামান নূর, তিনিও কিন্তু খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এসেছেন। আর অনেকে এখানে আসবেন বলে কিন্তু এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে কিন্তু 6:40 তিনি মারা গেছেন, এমনটি কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু নিশ্চিত করেছে, এবং তার পরিবারের সদস্যরাও নিশ্চিত করেছে। গত 15 নভেম্বর কিন্তু সবশেষ তাকে এই হাসপাতালে আনা হয়। তারপর থেকে তিনি আইসিইউতে ছিলেন, এমনটি কিন্তু এখন পর্যন্ত শোনা যাচ্ছে, এবং তিনি কিন্তু দীর্ঘদিন ধরে অসুস্থতার মধ্যে ভুগছিলেন। তার ক্যান্সার হয়েছে, এছাড়াও তার বার্ধক্যজনিত নানা রকমের জটিলতা ছিল। তিনি মারা যাওয়ার সময় তার কিন্তু বয়স হয়েছিল 76 বছর বয়স। একটি নতুন তথ্য হলো, আজকে বেলা 11:30টার দিকে আগারগাঁয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে তাকে শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু তার মরদেহ সেখানে নিয়ে যাওয়া হবে। এরপরে দাফনের বিষয়ে কিংবা জানাজার বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি, যেহেতু ঘটনাটি মাত্র 3 ঘন্টা আগের। এখনও সেই বিষয়ে সিদ্ধান্তে হয়তো পৌঁছাতে পারেনি। সেই বিষয়ে হয়তো কিছুক্ষণের মধ্যে সিদ্ধান্ত
আসবে। তবে বেলা 11:30টার দিকেই কিন্তু আলী জাকেরের মরদেহ ঢাকায় আগারগাঁয়ে যে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর সেখানেই নিয়ে যাওয়া হবে বলে কিন্তু এখন পর্যন্ত জানা গেছে। এই বিশিষ্ট এই অভিনেতা তিনি কিন্তু স্বাধীন বাংলা বেতার কেন্দ্রেরও শব্দ সৈনিক ছিলেন। তাছাড়া প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে তিনি অন্যতম ব্যক্তিত্ব ছিলেন এবং তিনি যে বিষয়টি সম্মিলিত সাংস্কৃতিক জোটের যিনি প্রেসিডেন্ট রয়েছেন গোলাম কুদ্দুস তিনি কিন্তু জানিয়েছেন যে তার যে শারীরিক অসুস্থতার কথা এবং তিনি যে প্রায় 4 বছর ধরে অসুস্থ ছিলেন সেই বিষয়টি কিন্তু ক্যান্সারে যে ভুগছেন সেই বিষয়টা কিন্তু তিনি নিশ্চিত করেছেন। তো সব মিলে 11:30টার দিকে মুক্তিযুদ্ধ জাদুঘরে তাকে নিয়ে যাওয়া হবে। এরপরে বা কিছুক্ষণের মধ্যেই হয়তো তার দাফন এবং তার জানাজার বিষয়ে সিদ্ধান্ত আসবে। রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে কবর দেওয়ার 7 দিন পর ফিরে আসে এক ব্যক্তি। উপজেলার চুনটার হাওর থেকে উদ্ধার হওয়া মরদেহটি অরুয়াইল গ্রামের আসাদুল্লাহর বলে শনাক্ত করে পুলিশ ও তার পরিবার। এ নিয়ে করা হয় হত্যা মামলাও। কিন্তু এর 7 দিন পরই জীবিত ফিরে আসে আসাদুল্লাহ। পুলিশের দাবি আসামিদের ফাঁসাতে অপহরণ নাটক করেছে সে। এরপরই প্রশ্ন উঠে তাহলে কবর দেওয়া মরদেহটি কার? ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াল ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আসাদুল্লাহ 2018 সালের 9 আগস্ট অপহৃত হন। এই অভিযোগে মামলা করে আসাদুল্লাহর মেয়ে মোমেনা বেগম। কিছুদিন পর মরদেহ পাওয়া যায় চুনটা গ্রামে। এটি আসাদুল্লাহর বলে শনাক্ত করে তার পরিবার। মানছে দেখছে হরদা আমরা দেখছি হরদা আমি সংবাদ দিছি বই অরুয়াল একজন রাতানে দিছে হরদারা আইছে পুলিশে আইছে আয়া লাশ লয়ে গেছে। পুলিশও মরদেহটি পরিবারকে বুঝিয়ে দেয়। অপহরণ মামলা রূপ নেয় হত্যা মামলায়। ওনাকে কেউ অপহরণ করে নাই, হয়তো ঘটনাটা এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে অপহরণের ঘটনা দিয়ে যারা আসামি করা হয়েছিল তাদেরকে ফাঁসানোর চেষ্টা ছিল আর কি। কবর দেওয়ার 7 দিন পর ফিরে আসে আসাদুল্লাহ, আত্মসমর্পণ করে পুলিশের কাছে। আপনার লাশ বলে শনাক্ত করছে, তাহলে ওই টাকা আমি তো বলতে পারি না স্যার, আমি তো জানিও না। আমি কুমালা গেছি, কুমালার নিচে কিভাবে গেছি তাও আমি বলতে পারি না। এই মামলার অনুসন্ধান করছে ব্রাহ্মণবাড়িয়ার সিআইডি। অপহরণটা যদি সাজানো নাটক হয়ে থাকে তাহলে তো ওই যখন একটা লাশ পাওয়া গেল তখন অপহরণটা মার্ডার মামলায় রূপান্তরিত হইল, তাহলে তাদের উদ্দেশ্য সফল হইল। পরে সে নিজেই আবার হাজির হইল। এটা কিন্তু একটু খটকা লেগে গেল যে তারা নিজেরাই যদি নাটকটা তৈরি করে থাকে তাহলে আবার সে নিজেই হাজির হবে কেন? তারা তো পুলিশ ধরে নিয়ে আসবে। এরপরই প্রশ্ন দেখা দেয় আসাদুল্লাহ হিসেবে শনাক্ত করে যাকে কবর দেয়া হলো সেটা কার মরদেহ? আমার জানা মতে লাশটা ইচ্ছে কুলিয়াসরের হেন্দাতে। কুলিয়াসর থেকে নাকি লাশটা যেভাবে আনছে 3-4 জনে মিল লাশটা কেন আনছে, কত টাকাটা কিনছে তা আমি জানি না। দাফন করা মরদেহের পরিচয় আর আসাদুল্লাহর অপহরণ রহস্য এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। সবুজ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া। এ বিষয়ে বিস্তারিত দেখবেন আজ রাত 9:30টায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানীমূলক অনুষ্ঠান তালাশে। যাচ্ছি পরের খবরে। নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুনে পুড়ে গেছে 34টি ঘর। রাত 11:30টার দিকে মুসলিমনগর এলাকায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস জানায় রাতে হঠাৎ একটি ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে আসে। 8 ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এর মধ্যেই পুড়ে যায় 34টি ঘর। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। আগুন লাগছে তো লাগছে, আর কারেন্ট কারেন্ট বন্ধ করলাম, তারপরও কাম হল না, আগুন নাকি শেষ। একটা ট্রলি আছে, টুল্লি আছে, খাট আছে, ফ্রিজ আছে। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবি গ্রামবাসীর সংঘর্ষে 5 জন নিহতের ঘটনার তদন্ত শেষ হয়নি 9 মাসেও। উদ্ধার হয়নি মামলার গুরুত্বপূর্ণ আলামত, ঘটনার সময় ব্যবহৃত অস্ত্র। মামলার ধীরগতির কারণে ন্যায় বিচার নিয়ে শঙ্কায় নিহতের স্বজনরা। পুলিশ বলছে আইনি প্রক্রিয়া অনুসরণ করায় অস্ত্র ও অন্যান্য আলামত সংগ্রহে সময় বেশি লাগছে।
গত ৩ মার্চ খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গাজীনগর এলাকায় গাছ কেটে সমিলে নিয়ে যাওয়ার সময় প্রথমে মুসা মিয়ার সঙ্গে বাকবিতণ্ডা ও পরে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষ বাধে বিজিবির। এতে প্রাণ হারায় বিজিবির ১ সদস্য ও ৪ গ্রামবাসী। ঘটনার পর বিজিবি ও নিহতের পরিবারের পক্ষ থেকে আলাদা মামলা হয়। তবে ঘটনার পর ৯ মাস পেরিয়ে গেলেও শেষ হয়নি পুলিশের তদন্ত কাজ। উদ্ধার হয়নি ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও আলামত। মামলার ধীর গতির কারণে ন্যায় বিচার নিয়ে শঙ্কায় নিহতের স্বজনরা। আমরা এখন ওই যে সুস্থভাবে কিছু বিচার পাই নাই। সরকারি সহযোগিতা দরকার এবং কি আমরা চাই আমাদের মামলার সঠিক সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা যাতে সুষ্ঠু বিচার পাই। আইনজীবীরা বলছেন, এ ধরনের ঘটনায় আলামত জব্দ না হলে তদন্তে প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। যে অস্ত্র দ্বারা মানুষকে খুন করা হয়েছে বা মৃত্যুবরণ হয়েছে, সে অস্ত্রটা যদি বা সেই মারাত্মক জিনিসটা যদি উদ্ধার না হয়, তাহলে এই মামলার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। পুলিশ সুপার জানান, তথ্য প্রমাণ সংগ্রহে আইনি প্রক্রিয়া অনুসরণ করায় সময় কিছুটা বেশি লাগছে। এই প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে দেখে দায় দায়িত্ব নিরূপণ করে এই প্রক্রিয়াটা এখন চলমান আছে। এই মামলা তদন্ত কার্যক্রম সম্পূর্ণ করার পরে আদালতে যথাসময়ে পুলিশ প্রতিবেদন দাখিল করা হবে। তিনি আরও জানান, প্রকৃত অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ফ্রান্স থেকে চোরাই পথে গাজীপুরে এনে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ বেশ কিছু দেশে পাচার হয় সাপের বিষ। এমন একটি আন্তর্জাতিক চক্র বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। সাপের বিষ কেনাবেচা নিষিদ্ধ হলেও দেশে দীর্ঘদিন ধরে তৎপর এমন একটি চক্র। গাজীপুরে ৬ কেজি সাপের বিষ সহ একটি চক্রের ২ জনকে গ্রেপ্তারের পর রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে সিআইডি। সাপের বিষ কেনাবেচার আন্তর্জাতিক চক্র ঘাঁটি গেড়েছে গাজীপুরের বাসনে। এমন তথ্যে গত ১৭ সেপ্টেম্বর অভিযান চালিয়ে ৩ জনকে সাপের বিষ সহ গ্রেপ্তার করে সিআইডি। বিদেশে অবাধে সাপের বিষ পাচারের বিষয়ে ১ মাস তদন্তের পর সামনে আসে চক্রের মূল হোতা মামুন তালুকদার ও তার সহযোগী মোহাম্মদ মামুনের নাম। বুধবার গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় এ দুজনকে। উদ্ধার করা হয় 2টি লকার, যেখানে মেলে সুদৃশ্য কাচের কৌটায় সংরক্ষিত ৬ কেজি সাপের বিষ। সিআইডি জানাচ্ছে, গ্রেপ্তার ৩ জন সহ চক্রটিতে কাজ করেছে 7 থেকে 8 জন। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশ থেকে তাদের কাছে সাপের বিষের চাহিদা আসে। অগ্রিম অর্থও দেয়া হয় তাদের। পরবর্তীতে ফ্রান্স সহ বিভিন্ন দেশ থেকে এগুলো চোরাই পথে দেশে আনা হয়। পরে বড় অঙ্কের টাকায় পাচার করা হয় বিভিন্ন দেশে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু লেনদেন হয়। এটা অবশ্যই মার্কেট আছে এবং এটা বাংলাদেশের ভিতরে মার্কেট না। এখান থেকে কোনো না কোনোভাবে আসছে, আবার এখান থেকে এটা 1 হাত, 2 হাত, 3 হাত হওয়ার পরে কিন্তু এটা চলে যাচ্ছে বাইরে। চক্রটি এর আগেও এমন একাধিক চালান পাচার করেছে। গ্রেপ্তারকৃতরা বিষ পাচারকে পেশা হিসেবেই নিয়েছে বলেও জানাচ্ছে সিআইডি। খুব কম দিন বলা যাবে না, কারণ আমরা দেখেন একটা এমটি কেসও পেয়েছি। তার মানে এর আগে চালানো চলে গেছে। আমরা ওই এমটি খালি যে লকার যেটা আছে ওটাও সিজ করেছি। সো প্রফেশনালি এই লাইনে তারা কাজ করে যাচ্ছে বেশ কিছুদিন ধরে। চক্রটির 2 থেকে 3 সদস্য এখনো পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে সিআইডি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদে এই পর্যায়ে জেনে নেব এই সপ্তাহের বাজার দর। রাজধানীর মোহাম্মদপুর বাজারে আছে সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, আপনি শীতের সবজি সরবরাহ কেমন দেখছেন মোহাম্মদপুর বাজারে, আর আলু এবং পেঁয়াজের বাজার দর কেমন সেখানে? দেখুন, আমি সকালে রাজধানী বেশ কয়েকটি বাজারে ঘুরেছি। সকালে যখন কারওয়ান বাজারে এসেছি, এখন কিন্তু আছি রাজধানী টাউন হল মার্কেটে। তবে যেহেতু শুক্রবার অন্যান্য দিনের তুলনায় এখানে আজকে ক্রেতা সাধারণের ভিড়টা অনেক চোখে পড়ার মতো। একই সাথে সবার কিন্তু আগ্রহের বিষয় হচ্ছে সবজি, এবং শুধুমাত্র শীতকালীন সবজির প্রতি মানুষের আগ্রহটা অনেক বেশি। ঠিক এই মুহূর্তে বাজারের চিত্রটা যদি আমি আপনাকে দেখাই, সেক্ষেত্রে দেখবেন যে মোহাম্মদপুর টাউন হলে আসলে যে কয়টি সবজির বাজার আছে, প্রতিটি দোকানে কিন্তু শীতের নানা রকম সবজিতে ভরপুর, এবং ক্রেতা কিন্তু চাহিদা মাফিক সেই সবজিগুলো কিনতে পারছে। পাশাপাশি গরমের সবজিও কিন্তু বাজারে
দৃশ্যমান রয়েছে। তবে দাম নিয়ে কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের ভিন্ন মত এখানে লক্ষ্য করা যাচ্ছে। শীতের যে সবজিগুলোর ভিতরে আমি যদি আপনাকে দামের বিষয়টা বলি, যদি গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দামের খুব বেশি পার্থক্য নাই, কারণ এক কথা যদি আপনাকে বলা হয় যে শীতের সবজির সমারোহ ভালো হলো, দাম কিছুটা কমেছে, তবে এখনও ক্রেতা সাধারণ বলছে বাজারটা স্বাভাবিক হয় না, নাগালের মধ্যে এখন কিন্তু আসে না। যদি ফুলকপির দামটা যদি আপনাকে বলি, ফুলকপি এবং বাঁধাকপি প্রতিটি পিস বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজিতে এই মোহাম্মদপুর কৃষি মার্কেট, এবং একই ফুলকপি যদি কারণ বাজার থেকে কাস্টমাররা কিনছে সেক্ষেত্রে কিন্তু তারা 5 টাকা কম পাচ্ছে, অর্থাৎ 35 টাকা প্রতি পিস কিনতে পাচ্ছে। এবং বেগুন এখানে বিক্রি হচ্ছে প্রতি কেজি 50 থেকে 60 টাকা কেজি দরে, করলা 50 থেকে 60 টাকা কেজি দরে, শিম বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। এবং যদি দামের কমের বিষয়টা আসে সেক্ষেত্রে শুধুমাত্র পেঁপে এবং মূলা এই দুটি সবজি মাত্র বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে, আর বেশিরভাগ সবজি দাম 50 থেকে 60 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। আর আরেকটি বিষয় খুবই লক্ষণীয়, সরকার নির্ধারণ করে দিয়েছিল আলুর দাম 35 টাকা খুচরা বাজার আরও প্রায় 1.5 মাস আগে, কিন্তু 1.5 মাস অতিবাহিত হয়ে গেল, রাজধানী কোনো বাজারে সে নির্ধারিত দামে আলু কেনা যাচ্ছে না। এই মুহূর্তে আলুর দামটা যদি আমরা আপনাকে বলি সেক্ষেত্রে প্রতি কেজি বিক্রি হচ্ছে 45 থেকে 48 টাকা 50 টাকা কেজি দরে। বিক্রেতাদের সেই কোনো সদুত্তর নয়, তারা সে একই কথা বলছে যে আগের বেশি দামে কেনা আছে মোকাম থেকে, আড়ত থেকে, সেই জন্য তারা বাধ্য হচ্ছেন বেশি দামে কেনার জন্য। আর নতুন আলুর বাজারে দেখা পাওয়া যাচ্ছে, তবে দামটাও কিন্তু নতুন আলুর ক্ষেত্রে অনেক বেশি গুনতে হচ্ছে, 150 টাকা প্রতি কেজি নতুন আলু কিনতে হচ্ছে। আর যদি পেঁয়াজের দামটা বলি সেক্ষেত্রে পেঁয়াজের দামটা দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা কেজি দরে, এবং আমদানির যে পেঁয়াজটা অর্থাৎ দেশের বিভিন্ন দেশ থেকে আমদানির পেঁয়াজটা 35 থেকে 40 টাকা কেজি দরে। যদি সামগ্রিকভাবে বলি বাজারে শীতের সবজির সরবরাহ ভালো হলেও দামটা এখনো নাগালে আসে নাই। মূলত এই ছিল রাজধানী বাজার থেকে সর্বশেষ। রাজধানীর টাউন হল বাজার থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ইতালি, যুক্তরাজ্য, মেক্সিকো, রাশিয়ায় করোনায় দৈনিক মৃত্যুর হার বাড়ছে। বিশ্বে একদিনে করোনায় আরও 10,800 প্রাণহানি হয়েছে। নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে 5,30,000 মানুষের দেহে। এ নিয়ে বিশ্বের 218 দেশ ও অঞ্চলে করোনায় মোট মৃত 14,36,000-এর বেশি। মোট আক্রান্ত 6,12,00,000 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের বৃহস্পতিবার 1300 প্রাণহানি এবং 1 লাখ নতুন রোগী মিলেছে। ইতালিতে হু হু করে বাড়ছে দ্বিতীয় দফার বিস্তার। একদিনে 822 জনের মৃত্যু ও আরও 29,000 রোগী পাওয়া গেছে দেশটিতে। গত 24 ঘন্টায় রাশিয়ায় 524 জন মৃত্যুবরণ করেন। নতুন করে শনাক্ত হয়েছে 25,000-এর বেশি রোগী। সার্বিয়ায় ক্রমশ সংক্রমণ বাড়ায় শীঘ্রই হাসপাতাল সংকট দেখা দেবে বলে শঙ্কা জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট। করোনা আক্রান্ত হয়েছেন সুইডেনের প্রিন্স কার্ল ফিলিপ ও তার স্ত্রী প্রিন্সেস সোফিয়া। ব্রাজিলে কিছুদিন কম থাকলেও ফের বেড়েছে বিস্তার। দেশটিতে একদিনে 700 প্রাণহানি হয়েছে এবং 38,000 নতুন রোগী শনাক্ত হয়েছে। ক্রোয়েশিয়ায় বিস্তার ঠেকাতে 21শে ডিসেম্বর পর্যন্ত বার ও রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। এছাড়াও যুক্তরাজ্যে 18,000 নতুন রোগী শনাক্ত হয়েছে। বড়দিনকে সামনে রেখে লকডাউন তুলে নিলে থাকছে নানাবিধ নিষেধাজ্ঞা। এদিকে পাকিস্তানে শীত বাড়ার সাথে সাথে ফের বেড়েছে করোনা সংক্রমণ। বিস্তার রুখতে স্কুল কলেজ বন্ধ ঘোষণার পাশাপাশি শপিং মলগুলোতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় অঞ্চল তাইগ্রের রাজধানী মেকেল্লেতে চূড়ান্ত সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিy আহমেদ। তাইগ্রে অঞ্চলের প্রধান রাজনৈতিক দল তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টকে আত্মসমর্পণের বেঁধে দেওয়া সময়সীমা পেরোনোর পর এই এক টুইট বার্তায় এই ঘোষণা দেন তিনি। রোববার টিপিএফএলকে আত্মসমর্পণ করার জন্য 72 ঘন্টা সময় বেঁধে দেন আবিy। এ সময় শেষ হওয়ার পরই আসে এই ঘোষণা। এ সময় নগরীর বাসিন্দাদেরকে ঘরে থাকার আহ্বান জানান আবিy। তিনি বলেন, এই অভিযানে সাধারণ মানুষদের কোনো ক্ষতি করবে না সামরিক বাহিনী। এছাড়াও কোনো আবাসিক, ধর্মীয় কিংবা ঐতিহাসিক এলাকায় হামলা না করার কথাও জানান প্রধানমন্ত্রী। অন্যদিকে নিজেদের অঞ্চলের সুরক্ষায় লড়াই করে মরতেও প্রস্তুত বলে জানিয়েছেন তাইগ্রের টিপিএলএফ বাহিনীর নেতা। গত কয়েকদিনে টিপিএলএফের সাথে সরকারি বাহিনীর এই লড়াইয়ে এ পর্যন্ত কয়েকশো মানুষের প্রাণহানির পাশাপাশি ঘরছাড়া হয়েছে কয়েক হাজার মানুষ। প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়েছে তার জনপ্রিয়তা। দিয়েগো মারাদোনার স্থান ভক্তদের হৃদয়ে, যিনি আবেগে ভাসিয়েছেন আবার কাঁদিয়েছেন অনেক সময়। তার প্রয়াণে শোকে স্তব্ধ পুরো বিশ্ব। মহানায়ককে শেষ বিদায় জানাতে তাই ভক্তদের ভিড়। প্রিয় দিয়েগোকে শেষবার দেখতে ছুটেছেন প্রিয় জার্সি হাতে।
বুয়েনোস আইরেসে মা বাবার পাশে সমাহিত হলেন ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনা। করোনার কারণে শেষকৃত্যে ছিলেন স্বজনসহ মাত্র ৩০ জন। ফুটবল যদি হয় ধর্ম, তবে তার ঈশ্বর মারাদোনা। ভক্তদের কাছে শুধু ভালোবাসা, ভালো লাগা নয়, তিনি অনুভূতি, আবেগের উঁচু স্থানে। তার প্রয়াণে কাঁদছে পুরো বিশ্ব, কাঁদছে আর্জেন্টিনা, প্রাণপ্রিয় বুয়েনোস আইরেস। আকাশী সাদার সর্বকালের সেরা নাম্বার 10কে স্মরণ করছে তার অগণিত ভক্ত। অশ্রু চোখে প্রিয় জার্সিতে ভক্তের অপেক্ষা কিংবদন্তিকে বিদায় জানানোর। প্রেসিডেন্টস প্যালেসে মারাদোনার কফিন আসে, ততক্ষণে আবেগ কিছুটা সামলে নিয়েছেন সবাই, তাতে শৃঙ্খলাও ফিরেছে। সারিবদ্ধ হয়ে ফুটবলের মহারথীকে শেষ শ্রদ্ধা জানিয়ে গেছেন ভেজা চোখে। ওর বাড়ির সামনেই আমার বাড়ি, সবাইকে কাঁদিয়ে এভাবে চলে যাবে ভাবিনি। ম্যারাডোনা ছিল সেরাদের সেরা, আমরা তাকে হারিয়েছি এটা বিশ্বাস করি না। ম্যারাডোনাকে আমাদের চেয়ে ঈশ্বরের বেশি প্রয়োজন ছিল, তাই সে চলে গেছে। এই কষ্ট বলে বোঝাতে পারবো না। মারাদোনার স্মরণে এখানে এসেছি, ঈশ্বর তার ভালো করুন। যে মানুষটি হাসিয়েছেন, আবেগে ভাসিয়েছেন আজীবন, তাকে শেষবার দেখার জন্য ছুটছেন সবাই। মারাদোনারা বারবার আসে না, একবার এসে চিহ্ন এঁকে যায় চিরকালের জন্য। যে ক্লাবে নিজের স্বর্ণালী সময় কাটিয়েছেন, সেই নাপোলি শোকে স্তব্ধ। মোমবাতি জেলে নাম্বার 10কে স্মরণ করেছে নেপলস। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশে আসার ইচ্ছে ছিল মারাদোনার। 2018 সালে আবুধাবিতে বাংলাদেশ ইউনিফাইড ফুটবল দলের সাথে সাক্ষাৎ শেষে দলের কোচ আব্দুর রাজ্জাককে জানিয়েছিলেন তার ইচ্ছের কথা। দেখা হয়েছিল বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের সাথেও। বাংলাদেশের ফুটবল ফ্যানদের নিয়ে আগ্রহ ছিল আর্জেন্টাইন কিংবদন্তির, সেই স্মৃতি রোমন্থন করেছেন তিনি। বাংলাদেশ যদি আমাকে ইনভাইট করে আমি অবশ্যই যাব, অবশ্যই, 2 বার বলছি। যে মাঠে মেসি খেলে গেছেন সেখানে মারাদোনার পা পড়বে, সেই স্বপ্ন পেল না পূর্ণতা। কিংবদন্তির প্রয়াণে এখন কেবলই সঙ্গী স্মৃতি, যার স্থান হৃদয়ে। 2018 সালে মিনি ফুটবল টুর্নামেন্ট খেলতে আবুধাবিতে যায় ইউনিফাইড ফুটবল টিম। সেখানেই রাজ্জাকের দেখা হয়েছিল ফুটবল ঈশ্বরের সঙ্গে। তার পায়ের জাদু দেখার সৌভাগ্য হয়েছে, তাও একেবারে কাছ থেকে। সেখানে বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছিলেন, লাল সবুজকে নিয়ে স্মৃতিচারণ করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তোমরা এই দেখো ম্যারাডোনা তোমাদের জন্য আসছে। তা আমাদের ছেলেরা ইউনিফাইড যারা অ্যাথলেট, তো তারা খুব আনন্দিত, উচ্ছ্বাসিত হয়ে গেছে। কেউ তাকে জড়ায় ধরছে, কেউ তাকে টাচ করতেছে, সে কোনো বিব্রত বোধ করছে না। 2018 রাশিয়া বিশ্বকাপে মারাদোনাকে খুব কাছ থেকে দেখার স্বপ্ন পূরণ হয় আবু নাইম সোহাগের। প্রথম পরিচয়ে তাকে মিস্টার বাংলাদেশ নামে ডেকেছিলেন দিয়েগো। চিনি না জানি না, বাট হঠাৎ করে আপন করে নেওয়া, কাছে টেনে নেওয়া, তাদেরকে এত ভক্তদের রিকোয়েস্ট বা ডিস্টার্ব সামলাতে হয়, বাট সেগুলা সুন্দরভাবে সামলিয়ে সবার সাথে সুন্দরভাবে কোঅপারেট করা, এটা অফকোর্স সামথিং আউটস্ট্যান্ডিং কোয়ালিটি। মারাদোনা বাংলাদেশে না এলেও খুব কাছে এসে ঘুরে গেছেন 2 বার। 2008 আর 2017-তে এসেছিলেন কলকাতায়। ওপার বাংলা থেকে আসতেই পারতেন লাল সবুজের দেশে, কিন্তু মারাদোনার আর আসা হয়নি। গত বছর বাফুফেও ঘোষণা দিয়েছিল মুজিব বর্ষের বিশেষ আয়োজনে আসবেন আর্জেন্টাইন কিংবদন্তি। এদেশের মানুষের আর দেখা হলো না সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে। এদেশের মানুষ যে মারাদোনাকে কতটা ভালোবাসে তার প্রমাণ ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মারাদোনা ছিলেন একান্ত আপনজন, যেন পাশের বাড়ির মানুষ। 60 বছর বয়সে তার বিদায় যেন কোনোভাবেই মেনে নেয়ার নয়। মারাদোনা ফুটবলকে দিয়ে গেছেন এমন সব স্মৃতি যা কখনো পুরনো হবার নয়। বিদায় ফুটবল ঈশ্বর। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল 1 ঘন্টা বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।